ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু বেঙ্গলি নলেজ একাডেমি। বেঙ্গলি নলেজ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগের দিন আমরা ম্যাথ প্র্যাকটিস সেট 1 নিয়ে ডিসকাস করেছিলাম, আজকে 2 নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, দেখো প্রথম অঙ্কটা কি বলছে। বলছে 80 কিলোমিটার 5 কিলোমিটারের কত শতাংশ। ঠিক আছে, কি জানতে চেয়েছে যে 80 কিলোমিটার 5 কিলোমিটারের কত পার্সেন্ট বা কত শতাংশ সেটা ফাইন্ড আউট করতে দিয়েছে। ওকে, তাহলে যেহেতু এখানে কি বলেছে দেখো, এখানে কিন্তু আসলে তুলনা করা হচ্ছে 5 কিলোমিটারের রেসপেক্টে। কার তুলনা করা হচ্ছে না 80 কিলোমিটারের। ভালো করে পড়ে দেখো কি জানতে চেয়েছে যে 5 কিলোমিটারের কত শতাংশ কে না 80 কিলোমিটার, মানে আলটিমেট 5 কিলোমিটারের রেসপেক্টে তুলনা করা হচ্ছে কাকে না 80 কিলোমিটারকে। ঠিক আছে, যেহেতু 5 কিলোমিটারের রেসপেক্টে তুলনা করা হচ্ছে তাই নিচে লিখবো 5 কিলোমিটার। কাকে তুলনা করা হচ্ছে 80 কিলোমিটারকে, তাই উপরে লিখবো 80 কিলোমিটার। এবার দেখো এখানে একটা ভগ্নাংশ তৈরি হয়ে গেল। এইবার এই ভগ্নাংশকে জাস্ট পার্সেন্টেজে কনভার্ট করলেই অ্যান্সার চলে আসবে। তাহলে একটা ভগ্নাংশকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে যাই তাহলে কি করতে হয়, জাস্ট 100 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, একটা ফ্র্যাকশন বা একটা ভগ্নাংশকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে হয় তাহলে সবসময় 100 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে 5 দিয়ে যদি কেটে দেই তাহলে কত হবে, 5 20 100, আর এদিকে কত হচ্ছে 80 × 20 মানে 8 দুগুণ 16, 1600%। তাহলে কি আসলো যে 80 কিলোমিটার 5 কিলোমিটারের কত শতাংশ, 80 কিলোমিটার 5 কিলোমিটারের 1600% বা 1600%। বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলছে, বলছে একটি নিবন্ধের মূল্য মানে এখানে বোঝাচ্ছে ক্রয় মূল্য, এবং বিক্রয় মূল্যের অনুপাত হলো 171:361। তাহলে লাভের শতাংশ ফাইন্ড আউট করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কার রেশিও দেওয়া হয়েছে, নিবন্ধের মূল্য মানে ক্রয় মূল্য। আর ক্রয় মূল্যকে ইংলিশে কি বলে, ইংলিশে বলা হয় কস্ট প্রাইস বা শর্টে লিখি সিপি। আর কি বলেছে, বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যকে কি বলা হয়, সেলিং প্রাইস বা শর্টে কি বলা হয়, শর্টে বলা হয় এসপি। ঠিক আছে, তাহলে এখানে এই যে সিপি আর এসপির একটা রেশিও দিয়ে দিয়েছে, সেটা কি, সেটা হচ্ছে 171:361। এবার জানতে চেয়েছে কি, এবার জানতে চেয়েছে যে লাভের শতাংশ কত। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু ইজিলি 19 দিয়ে কেটে যাচ্ছে। 19 দিয়ে যদি কেটে যায় তাহলে কত হবে, 9 19 171 আর 19 19 161। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কি আসলো, আলটিমেট সিপি আর এসপির যে রেশিওটা দাঁড়ালো সেটা হচ্ছে 9:19। মানে এখান থেকে কি বলা যেতে পারে, এখান থেকে বলা যেতে পারে যে সিপি হলো 9 ইউনিট আর এসপি কত, এসপি হচ্ছে 19 ইউনিট। ফাইন্ড আউট করতে দিয়েছে কি, লাভের শতাংশ। লাভের শতাংশকে ইংলিশে কি বলে, ইংলিশ টার্মগুলোও কিন্তু আমাদের জানতে হবে, বলে হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে আলটিমেট আমাদের কি ফাইন্ড আউট করতে হবে, আমাদেরকে যেটা ফাইন্ড আউট করতে হবে সেটা হলো প্রফিট পার্সেন্টেজ। ওকে, এবার প্রফিট পার্সেন্টেজ কিভাবে ফাইন্ড আউট করব দেখে নাও। প্রফিট পার্সেন্টেজ ফাইন্ড আউট করার ডিরেক্ট একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি, প্রফিট পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু কি না এসপি মাইনাস সিপি, মানে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের মধ্যে ডিফারেন্স, বাই সিপি মানে ক্রয় মূল্য ইন্টু 100। এই এক্সপ্রেশনটার সাথে যদি 100 গুণ করে দাও তাহলে কি চলে আসবে, তাহলে প্রফিট পার্সেন্টেজ ডিরেক্ট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে এসপি কত, এখানে এসপি হচ্ছে 19, সিপি কত, সিপি হচ্ছে 9, আর নিচে কি আসবে সিপি, তাহলে নিচেও আমি 9 পুট করে দেবো ইন্টু 100। ওকে, তাহলে 19 থেকে যদি 9 বাদ দিয়ে দেই কত হবে, 10 বাই 9 ইন্টু 100। ওকে, তাহলে 10-এর সাথে যদি 100 গুণ করে দেই, 10-এর সাথে যদি 100 গুণ করে দেই তাহলে কত হবে, আলটিমেট হবে হচ্ছে 1000 বাই 9%। ঠিক আছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হলো, প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 1000 বাই 9%। তাহলে অ্যান্সারটা কত হবে, অ্যান্সারটা হবে হচ্ছে ডি। ক্লিয়ার? চলো এবার কি বলছে, বলছে যে একটি ট্রাক 36 লিটার ডিজেলে 492 কিলোমিটার চলে। ওকে, তাহলে 33 লিটার ডিজেলে কত কিলোমিটার চলবে
এটা জানতে চেয়েছে। ঠিক আছে, জাস্ট ঐকিক নিয়ম। কি বলছে যে 36 লিটার ডিজেলে কত কিলোমিটার চলে? 36 লিটার ডিজেলে 492 কিলোমিটার চলে। 492 কিলোমিটার চলে। তাহলে 1 লিটার ডিজেলে কতটা চলবে? 492/36। আগের দিন দেখিয়েছিলাম 492/36। ওকে, তাহলে 33 লিটার ডিজেলে কতটা চলবে? তাহলে এর সাথে জাস্ট 33 গুণ করে দিতে হবে। 492/36 ইন্টু 33। ওকে, তাহলে 3 দিয়ে যদি কেটে দেই কত হবে? 3 বারং 36, 3 11 33, 12 দিয়ে যদি কেটে দাও কত হবে? 4 বারং 48, 1 12, 12 1 12, মানে 11 ইন্টু 41, মানে 11 1 11, 1 হাতে 1, 4 11 44 আর 1 45। ওকে, তাহলে 33 লিটার ডিজেলে টোটাল 451 কিলোমিটার রাস্তা কভার করবে। ওকে, তারপরে কি বলছে? বলছে যে 15% সরল সুদের হারে 5000 টাকা কত সময়ে বিনিয়োগ করা হলে তার পরিমাণ 6500 টাকা হবে। ঠিক আছে, তাহলে দেখো বিনিয়োগ করা হয়েছে কত? 5000 টাকা, আর একটা নির্দিষ্ট সময় পরে এই 5000 টাকা হয়ে গেছে কত? 6500 টাকা। আর সরল সুদের হার কত? সরল সুদের হার হচ্ছে 15%। ঠিক আছে, তাহলে দেখো কি হয়েছে? আলটিমেট বিনিয়োগ করা হয়েছে 5000 টাকা। আলটিমেট বিনিয়োগ করা হয়েছে 5000 টাকা। এবার একটা নির্দিষ্ট সময় পরে সেটা কত হয়ে গেছে? সেটা হয়ে গেছে 6500 টাকা। ঠিক আছে, তার মানে দেখো এই 5000 টাকা বিনিয়োগ করা হয়েছিল, মানে এই 5000 টাকা হচ্ছে মূলধন। ইংলিশে কি বলছে? ইংলিশে বলা হচ্ছে প্রিন্সিপাল। ওকে, আর 5000 টাকা হয়ে গেছে কত? সুদে আসলে হয়ে গেছে 6500 টাকা। ওকে, সুদে আসলে মানে কি? সুদে আসলে মানে হচ্ছে সুদ যোগ আসল। সুদ আসল মানে হচ্ছে সুদ যোগ আসল। আর সুদকে ইংলিশে কি বলা হয়? সুদকে বলা হয় ইন্টারেস্ট। আর আসল বা মূলধন জিনিসটা কিন্তু একই। ওকে, তার মানে ইন্টারেস্ট আর প্রিন্সিপালের যে যোগফল সেটাকেই বলা হচ্ছে সুদ আসল। ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে সুদ আসল। আসল আর সুদের যোগফল বা প্রিন্সিপাল আর ইন্টারেস্টের যে যোগফল সেটাই হচ্ছে সুদ আসল। ওকে, তাহলে দেখো প্রিন্সিপাল হচ্ছে 5000 টাকা আর সুদ আসল হচ্ছে 6500 টাকা। আর সুদ আসল মানে কি? ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপালের যোগফল হচ্ছে 6500 টাকা। তাহলে দেখো আমাদের কাছে ইন্টারেস্ট আর প্রিন্সিপালের যোগফল আছে, আর কি আছে? আর প্রিন্সিপালের ভ্যালু আছে। তাহলে এখান থেকে কিন্তু ডিরেক্ট আমরা ইন্টারেস্টের ভ্যালুটাকে ফাইন্ড আউট করতে পারবো। ওকে, কারণ এখানে ইন্টারেস্ট আর প্রিন্সিপালের যোগফল কত দেওয়া আছে? ইন্টারেস্ট আর প্রিন্সিপালের যোগফল দেওয়া আছে 6500 টাকা। ওকে, আর প্রিন্সিপালের ভ্যালু কত দেওয়া আছে? প্রিন্সিপালের ভ্যালু দেওয়া আছে 5000 টাকা। তাহলে আলটিমেট ইন্টারেস্ট ইকুয়াল টু কি হবে? ইন্টারেস্ট ইকুয়াল টু হবে হচ্ছে 6500 মাইনাস 5000। ওকে, তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে? আলটিমেট ইন্টারেস্ট হচ্ছে 1500 টাকা। এই অবধি বোঝা গেল কিনা দেখো, এই অবধি বোঝা গেল কিনা? 6500 হচ্ছে সুদ আসল। ওকে, আর 5000 হচ্ছে আসল এটা। ঠিক আছে, তাহলে সুদ আসল থেকে যদি আসলটা বাদ দিয়ে দিই তাহলে আলটিমেট কি পড়ে থাকবে? সুদটা পড়ে থাকবে। সুদ মানে কি? ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট হচ্ছে 1500 টাকা। ওকে, বোঝা গেল? এবার কি জানতে চেয়েছে? আলটিমেট জানতে চেয়েছে যে কত সময়ের জন্য বিনিয়োগটা করা হয়েছিল। ঠিক আছে, এবার ডিরেক্ট একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কিন্তু আমাদের জানতে হবে এই সরল সুদের ক্ষেত্রে। ফর্মুলাটা কি? দেখো ভালো করে বুঝবে। ফর্মুলাটা হচ্ছে যে আই মানে ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু পি মানে প্রিন্সিপাল বা মূলধন ইন্টু টি মানে টাইম বা সময় ইন্টু আর পার্সেন্ট, মানে এটা হচ্ছে রেট অফ পার্সেন্টেজ বা সরল সুদের হার। তাহলে কি আসলো? যদি বাংলা করে বলি যে সরল সুদ ইজ ইকুয়াল টু মূলধন ইন্টু সময় ইন্টু সুদের হার। ঠিক আছে, এইবার দেখো কি কি আমাদের কাছে আছে। এই যে ইন্টারেস্টের ভ্যালু কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি 1500, তাহলে 1500 পুট করে দাও। ঠিক আছে, প্রিন্সিপাল বা মূলধন সেটা কিন্তু 5000, এটা কিন্তু প্রশ্নে দেওয়াই ছিল, তাহলে লিখে দাও 5000।
ওকে, আর টাইমটা কি দেওয়া থাকবে না, কারণ টাইম তো আমাদের ফাইন্ড আউট করতে হবে। আর রেট অফ পার্সেন্ট কত দেওয়া আছে, রেট অফ পার্সেন্ট দেখো 15% দেওয়া আছে। তাহলে জাস্ট ক্যালকুলেট করে এখান থেকে টি এর ভ্যালু আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। ওকে, তাহলে এখান থেকে এই শূন্য আর এই শূন্য কেটে গেল, আর এখান থেকে এই শূন্য আর এই শূন্য কেটে গেল। এবার এখানে একটা জিনিস দেখো, এই যে 15%, ঠিক আছে 15%, তার মানে কি পার্সেন্ট যদি উঠে যায় তাহলে নিচে চলে আসবে 100, তাহলে 15%কে কি লেখা যেতে পারে, 15/100। তাহলে এটা আমি মুছে দিলাম, মুছে দিয়ে নিচে আমি লিখে দিলাম 100। বোঝা যাচ্ছে? ঠিক আছে, এবার 50কে যদি কেটে দেই তাহলে কত হবে, 2, 50 দুগুণ 100। ওকে, আর এদিক থেকে 15 কেটে গেল, তাহলে আলটিমেট টি এর ভ্যালু কত আসছে, আলটিমেট টি এর ভ্যালু আসছে 2। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে হচ্ছে আলটিমেট 2 বছর। 2 বছরে 5000 টাকা সুদে আসলে, 2 বছরে 5000 টাকা সুদে আসলে 6500 টাকা হবে। অ্যান্সার 2 বছর। ওকে, চলো এবার কি বলছে দেখো, বলছে যে 80 টাকা মূল্যের গম প্রতি কেজি এবং 50 টাকা প্রতি কেজি 1:2:3 অনুপাতে তৃতীয় জাতের সাথে মেশানো হয়। মিশ্রণটি প্রতি কেজি 75 টাকা হলে প্রতি কেজি তৃতীয় জাতের দাম কত হবে? কি বললো ঠিক বোঝা গেল না। দেখো, অঙ্ক করার মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমি বোঝাচ্ছি। এখানে 3টে জাতের গম আছে, ঠিক আছে, আর এই 3টে জাতের গমকে মেশানো হয়েছে। কোন রেশিওতে মেশানো হয়েছে, 1:2:3 এই রেশিওতে মেশানো হয়েছে। ওকে, তার মানে প্রথম প্রকারের গম নেওয়া হয়েছে 1 ইউনিট, দ্বিতীয় প্রকারের গম নেওয়া হয়েছে 2 ইউনিট, তৃতীয় প্রকারের গম নেওয়া হয়েছে 3 ইউনিট বা 3 একক। ঠিক আছে, এবার কি বলেছে, এবার বলেছে যে প্রথম প্রকারের যে গমটা 1 ইউনিট নেওয়া হয়েছিল, প্রথম প্রকারের যে গমটা 1 ইউনিট নেওয়া হয়েছিল তার প্রতি কেজির দাম হচ্ছে 80 টাকা। ঠিক আছে, তাহলে এই যে 1 ইউনিট গম নেওয়া হয়েছিল, এই 1 ইউনিট গমের প্রতি কেজির দাম হচ্ছে 80 টাকা। ঠিক আছে, আর দ্বিতীয় জাতের যে গমটা 2 ইউনিট নেওয়া হয়েছিল সেটার দাম কত, সেটার দাম হচ্ছে 50 টাকা প্রতি কেজি। ওকে, আর তৃতীয় জাতের যে গমটা নেওয়া হয়েছে, তৃতীয় জাতের যে গমটা নেওয়া হয়েছে সেটা 3 ইউনিট নেওয়া হয়েছে, আর তার দাম প্রতি কেজি কত সেইটা ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে আমি ধরে নিলাম তৃতীয় জাতের যে গম তার দাম প্রতি কেজি হচ্ছে x টাকা। ওকে, এইবার এই 3 প্রকার গমকে মিক্স করা হলো। ঠিক আছে, এই 3 প্রকার গমকে মিক্স করা হলো। এবার এই 3 প্রকার গমকে যদি মিক্স করা হয় তাহলে একটা মিক্সড গম পাওয়া যাবে। সেই মিক্সড গমের প্রতি কেজির দাম বলে দিয়েছে 75 টাকা। ঠিক আছে, সেই মিক্সড গমের প্রতি কেজির দাম বলে দিয়েছে 75 টাকা। তা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এই যে x এর ভ্যালু, এই x এর ভ্যালুটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। মানে এই যে তৃতীয় জাতের যে গমটা ছিল সেই গমের প্রতি কেজির দাম কত সেটা ফাইন্ড আউট করতে হবে। ডিরেক্ট ফর্মুলা দেখে নাও, এটাকে আসলে বলা হয় হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ কনসেপ্ট, বাংলায় বলা হয় কি ভারযুক্ত গড়। ঠিক আছে, কনসেপ্টটা কি দেখে নাও, এই 1 এর সাথে 80 গুণ করো। ওকে, দেখো 1 এর সাথে 80 গুণ করলাম, 1 এর সাথে যদি 80 গুণ করি তাহলে কত হবে, 80 1 কে 80 লিখে দাও, লিখে দিলাম 80 1 কে 80, কি করলাম গুণ করলাম। তারপরে 2 এর সাথে 50 গুণ করো, কত হবে 50 দুগুণ 100 যোগ 100 যোগ করবে। ঠিক আছে, কি করব গুণ করব, গুণ করে তারপরে যোগ করব। তারপরে একইভাবে 3 এর সাথে x গুণ করব, কত হবে 3x যোগ করে দাও। তাহলে কি করলাম দেখো, 80 এর সাথে 1 গুণ করলাম, কত হচ্ছে 80, তারপরে তার সাথে যোগ করলাম, কি যোগ করলাম 50 এর সাথে 2 গুণ করে যোগ করলাম, তার মানে আলটিমেট 100 যোগ করলাম। তারপরে তার সাথে কি যোগ করলাম, 3 এর সাথে x গুণ করে যোগ করলাম, মানে আলটিমেট 3x যোগ করলাম। ঠিক আছে, এবার যোগ করার পরে ভাগ করব, কত দিয়ে ভাগ করব দেখে নাও, 2 আর 1 এ 3, 3 আর 3 6, জাস্ট এই 6 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, এবার এই যে এক্সপ্রেশনটা আসলো, এই এক্সপ্রেশনটা কার সমান, এই এক্সপ্রেশনটা হচ্ছে এই যে ওভারঅল যে প্রাইস, ওভারঅল যে প্রাইস, ওভারঅল এই গমগুলো মেশানোর পরে যে মিক্সড গমটা তৈরি হয়েছে সেই মিক্সড গমের প্রতি কেজির যে প্রাইস সেটার সমান হবে। তাহলে জাস্ট এটা ইকুয়াল টু কি আসছে, এটা ইকুয়াল টু আসছে 75। ঠিক আছে, তাহলে কি করলাম পুরো জিনিসটা বোঝা গেছে, 1 এর সাথে 80 গুণ করলাম, 2 এর সাথে 50 গুণ করলাম,
3 সাথে x গুণ করলাম, গুণ করে যোগ করলাম। ওকে, যোগ করার পরে ভাগ করলাম। কত দিয়ে ভাগ করলাম না এই 1 যোগ 2, এই 1 যোগ 2 যোগ 3, মানে টোটাল 6 দিয়ে ভাগ করলাম এই 80 প্লাস 100 প্লাস 3x কে। আর এই এক্সপ্রেশনটা কার সমান না এই যে 75, এই মিক্সড যে গম, সেই গমের প্রতি কেজির যে দাম তার সমান হবে। ওকে, ঠিক আছে। এবার এখান থেকে ক্যালকুলেট করে ডিরেক্ট x এর ভ্যালু ফাইন্ড আউট হবে। কত হবে? এদিকে হবে হচ্ছে 180 প্লাস 3x, আর এদিকে হচ্ছে 675। 675 কত হবে? 5 6 30 এর 0 হাতে 3, 6 হাতে 42 আর 3 45, 450। ওকে, তো 3 দিয়ে যদি ভাগ করে দেই এদিকে চলে আসবে 60, এখানে হয়ে যাবে x, আর এখানে হবে হচ্ছে 150। ওকে, 3 45, তাহলে x এর ভ্যালু কত আসছে? x এর ভ্যালু আলটিমেট আসছে 90। ঠিক আছে, তাহলে তৃতীয় জাতের যে গম ছিল, সেই তৃতীয় জাতের গমের প্রতি কেজির যে দাম সেটা কত? সেটা হচ্ছে 90 টাকা পার কেজি। বোঝা গেল? বন্ধুরা, তোমরা জানো 12,000 WBP প্লাস 3,500 কলকাতা পুলিশের কনস্টেবল পদে আগামী 1 মাসের মধ্যে ভ্যাকেন্সি নিশ্চিতভাবে বের হচ্ছে। এবার কিন্তু কলকাতা পুলিশের কাট অফ গিয়েছে 67, তাই তোমাদের কিন্তু এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যদি এনিহাও তোমাদের একটি সিট চাই। অলরেডি আমাদের পুলিশের 3টি ব্যাচে ক্লাস চলছে, এটি 4th ব্যাচ, তাই যদি প্রস্তুতি নিয়ে এইবারই পাশ করতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। ওয়ান টাইম পেমেন্ট, যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। অধ্যায়ভিত্তিক সমস্ত সাবজেক্ট, একই সঙ্গে প্রিলি ও মেন পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস PDF, শেষ মুহূর্তে সাজেশন, প্র্যাকটিস সেট, সমস্ত কিছুই পাবে এখানে। আমাদের কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষায় 90% কমনের প্রমাণ রয়েছে। 5ই জুন তারিখে টেলিগ্রামে প্রমাণ দেওয়া হয়েছে সেই ভিডিওতে। এই ব্যাচেই প্রথম 100 জন তোমরা 30% ডিসকাউন্ট পাবে, মানে প্রথম যে 100 জন ভর্তি হবে তাদের 30% ডিসকাউন্ট দেওয়া হবে। পাস করতে হলে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো। তাছাড়া আমাদের SSC GD, ওয়েস্ট বেঙ্গল পুলিশের SI, ফুড SI, RPF সমস্ত পরীক্ষার কোর্স রয়েছে, সুতরাং পাস করতে হলে তাড়াতাড়ি এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করো। চলো, কি বলছে? বলছে যে দুটি নল A এবং B, দুটি নল A এবং B একটি চৌবাচ্চাকে যথাক্রমে 24 মিনিট এবং 32 মিনিটে ভর্তি করতে পারে। ওকে, এখানে ভুল করে চলে এসছে, এখানে হবে দাঁড়িটা। তারপরে কি বলছে যে যদি দুটি নল একসাথে খোলা থাকে এবং কত সময় পর B নলটি বন্ধ করতে হবে যাতে চৌবাচ্চাটি 18 মিনিটে সম্পূর্ণ ভর্তি হয়। ওকে, কি বলছে ভালো করে দেখো। বলছে যে দুটো নল আছে, ঠিক আছে, একটা A আর একটা B, আর দুটো নল একটা চৌবাচ্চাকে আলাদা আলাদা ভাবে 24 মিনিটে ফিল করতে পারে বা 24 মিনিটে ভর্তি করতে পারে, আর B নলটা চৌবাচ্চাটিকে 32 মিনিটে ভর্তি করতে পারে। ঠিক আছে, তাহলে দেখো এই টাইপের অঙ্কে, এটা তো পাইপ অ্যান্ড সিস্টেমের অঙ্ক বা নল চৌবাচ্চার অঙ্ক, এই টাইপের অঙ্কে কি করতে হয় দেখো, এই যে A একটা চৌবাচ্চাকে 24 মিনিটে ভর্তি করে, B 32 মিনিটে ভর্তি করে। আমি কি করব? আমি 24 আর 32 এর লসাগু নেব। তো লসাগু কিভাবে করতে হয় নিশ্চয়ই জানো সবাই, আর যারা জানো না তারা দেখে নাও। এই যে 24 আর 32 এর লসাগু করব। ঠিক আছে, তাহলে কিভাবে করব? এমন একটা সংখ্যা নেব যে সংখ্যা দিয়ে 24কেও ভাগ করা যাবে, 32কেও ভাগ করা যাবে। ঠিক আছে, তাহলে সেটা কত? সেটা দেখেই বোঝা যাচ্ছে 8। কত হচ্ছে? 3 অষ্টে 24, 4 অষ্টে 32। ঠিক আছে, এমন একটা সংখ্যা নিতে হবে মানে দুটো ভাগ না করা গেলেও হবে, কিন্তু অ্যাটলিস্ট একটা সংখ্যাকে ভাগ যেতেই হবে সংখ্যাটা দিয়ে। এখানে যেমন 8 দিয়ে 24 আর 32 দুটোই ভাগ করা যাচ্ছে, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে 8 দিয়ে ভাগ, তাহলে 24কে যদি 8 দিয়ে ভাগ করি কত হবে? 3। 32কে যদি 8 দিয়ে ভাগ করি কত হবে? 4। ঠিক আছে, এবার জাস্ট গুণ করে দাও, কত হবে? 3 অষ্টে 24, 4 24, 96। তাহলে আলটিমেট এলসিএমটা কত হলো? এলসিএমটা হচ্ছে 96। এই যে এলসিএমটা আসলো, এই এলসিএমটা আসলে কি? এই এলসিএমটা হচ্ছে এই যে চৌবাচ্চার কথা বলা হচ্ছে, এই চৌবাচ্চার ক্যাপাসিটি। ঠিক আছে, বা চৌবাচ্চাতে আলটিমেট এই 36 লিটার জল ধরে, এটা তোমরা ধরে নিতে পারো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো এবার কি করব, এবার এই যে 24, এই 96কে 24 দিয়ে ভাগ করে দাও, কত হবে? 4। আর এই 96কে 32 দিয়ে ভাগ করে দাও, কত হবে? 3। তাহলে এই 4 আর 3 কি আসলো? 4 আর 3 আসলো হচ্ছে এই A পাইপ আর B পাইপের এফিসিয়েন্সি। মানে কি এফিসিয়েন্সি? মানে কি এফিসিয়েন্সি? মানে হচ্ছে 1 মিনিটে A ভর্তি করে 4 লিটার,
আর 1 মিনিটে বি ভর্তি করে 3 লিটার। ঠিক আছে, আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি যে এফিসিয়েন্সি বলা হচ্ছে, তার মানে 4 লিটার পার মিনিট। ওকে, এখানেও লিখে দিচ্ছি 3 লিটার পার মিনিট। ঠিক আছে, বি 1 মিনিটে 3 লিটার ভর্তি করে আর এ 1 মিনিটে 4 লিটার ভর্তি করে। আর ওই চৌবাচ্চার টোটাল যে ক্যাপাসিটি সেটা হচ্ছে 96 লিটার। ওকে, এই অবধি কারোর কোনো রকম কোনো সমস্যা নেই। এবার কি বলছে দেখো, ভালো করে বুঝবে, ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে যে পুরো চৌবাচ্চাটা ভর্তি হবে 18 মিনিটে। ঠিক আছে, 18 মিনিটে কম লাগলেও হবে না, বেশি লাগলেও হবে না। এবার কি বলছে যে এবার 18 মিনিটে ভর্তি হবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটা কি বলছে যে বি নলটাকে বন্ধ করতে হবে। ঠিক আছে, বি নলটাকে বন্ধ করতে হবে যাতে পুরো চৌবাচ্চাটা 18 মিনিটে ভর্তি করতে হবে, আবার বি নলটাকে বন্ধ করতে হবে। মানে শুরুতে এ আর বি দুটো নল কিন্তু একসাথে খোলা হলো। ঠিক আছে, কিন্তু কিছু সময় পরে বি নলটাকে বন্ধ করতে হবে, কিন্তু এ নল কিন্তু চলবে। আবার 18 মিনিট পরে চৌবাচ্চাটা ভর্তি হয়ে যাবে। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে, এখান থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এই যে 18 মিনিট, এই যে 18 মিনিটের কথা বলা হয়েছে, 18 মিনিটের মধ্যে চৌবাচ্চাটা ভর্তি হবে, এই 18 মিনিটের ধরে কিন্তু এই নলটা কিন্তু চলবে। এই 18 মিনিট ধরে কিন্তু এই নলটা চলবে, কিন্তু এই 18 মিনিটের কিছু আগে বি নলটা বন্ধ হয়ে যাবে। কারণ ভালো করে বোঝো যে দুটো নল একসাথে খোলা হয়েছে। ঠিক আছে, এ নলও চলবে, বি নলও চলবে, কিন্তু বি নলটা বন্ধ করতে হবে যাতে পুরো চৌবাচ্চাটা 18 মিনিটে ভর্তি হয়ে যায়। তার মানে 18 মিনিট ধরে কিন্তু এ নলটা চলবে, কিন্তু বি নল কিছু সময় চলার পরে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, বি নল কিন্তু পুরো 18 মিনিট ধরে চলবে না। বোঝা গেল? তাহলে দেখো যে এ নল 18 মিনিট ধরে চলবে, এটা আমরা বুঝতে পারলাম। আর এ নলের এফিসিয়েন্সি কত? 4 লিটার। মানে 1 মিনিটে এ নল, এই যে এ নল 1 মিনিটে 4 লিটার ভর্তি করে। তাহলে 18 মিনিটে কতটা ভর্তি করবে? 4 8 72 লিটার ভর্তি করবে। ঠিক আছে, এ নল টোটাল 72 লিটার ভর্তি করবে। কিন্তু 72 লিটার ভর্তি করলে কি আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হবে? কারণ পুরো যে চৌবাচ্চাটা সেটা তো 96 লিটারের। এ নল শুধুমাত্র 72 লিটার ভর্তি করেছে 18 মিনিট চলে। তাহলে এখনো কতটা বাকি আছে? এখনো কতটা বাকি আছে? এখনো কিন্তু 96 মাইনাস 72, 96 লিটার মাইনাস 72 লিটার, মানে এখনো কিন্তু 24 লিটার বাকি আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে বি নল তো কিছুক্ষণ খোলা ছিল, তার মানে আলটিমেট এই যে 24 লিটার বি নল দ্বারা পূর্ণ হয়েছে। ঠিক আছে, এ নল 72 লিটার ফুলফিল করেছে আর বাকি আছে 24 লিটার, সেই 24 লিটার বি নল ফুলফিল করেছে। ওকে, এইবার বি নলের এফিসিয়েন্সি কত? বি নলের এফিসিয়েন্সি হচ্ছে 3 লিটার পার মিনিট। ঠিক আছে, মানে 1 মিনিটে 3 লিটার ভর্তি করে। বা উল্টোভাবে যদি আমি বলি যে 3 লিটার ভর্তি করতে কত সময় লাগে? 3 লিটার ভর্তি করতে সময় লাগে 1 মিনিট। তাহলে 24 লিটার ভর্তি করতে কত সময় লাগবে? অবশ্যই 8 মিনিট সময় লাগবে। ঠিক আছে, এদিকে 8 3 থেকে হচ্ছে 24, কত গুণ হচ্ছে? 8 গুণ। তাহলে এদিকেও অবশ্যই 8 গুণ হবে। তাহলে 1 এর যদি 8 গুণ করি কত হবে? 8 হবে। তার মানে 24 লিটার ফুলফিল করতে 8 মিনিট সময় লাগবে। কার? না, এই বি নলের। তার মানে আলটিমেট বি নল 8 মিনিট পর্যন্ত খোলা ছিল। বোঝা গেল? বি নল 8 মিনিট পর্যন্ত খোলা ছিল। ওকে, এই অঙ্কটা একটু ট্রিকি ছিল। সব অঙ্ক কিন্তু সহজ হবে না, আমি কিন্তু মিক্সড করাবো। ঠিক আছে, কিছু অঙ্ক সহজ থাকবে, কিছু অঙ্ক কঠিন থাকবে। ঠিক আছে, সেই কারণে কঠিন অঙ্ক দেখলে ভয় পেলে কিন্তু চলবে না। নেক্সট কি বলছে যে একটি বালক যখন স্কুলে যায় তখন তার গতিবেগ 3 কিলোমিটার পার আওয়ার, স্কুল থেকে যখন ফেরে তখন তার গতিবেগ 2 কিলোমিটার পার আওয়ার, এবং স্কুল থেকে ফিরতে এবং স্কুলে যেতে
এবং স্কুল থেকে ফিরতে তার মোট সময় লাগে কত? 5 কিলোমিটার পার আওয়ার। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? ঠিক আছে, এটা কিন্তু একদম ডিরেক্ট ফর্মুলার অঙ্ক। ঠিক আছে, দেখো দেওয়া আছে কি কি, যখন সে স্কুলে যাচ্ছিল তখনকার গতিবেগ, যখন সে স্কুল থেকে ফিরছিল তখনকার গতিবেগ, আর তার স্কুলে যেতে আর স্কুল থেকে ফিরতে যে সময়টা লাগবে 5 ঘন্টা, সেটাও কিন্তু দেওয়া আছে। জানতে চেয়েছে কি? জানতে চেয়েছে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, মানে ডিস্টেন্স ফাইন্ড আউট করতে হবে। একটা ডিরেক্ট ফর্মুলা আছে, সেই ডিরেক্ট ফর্মুলাটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। কি না, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু s1 s2 বাই s1 প্লাস s2 ইন্টু টি। এবার তোমাদের জানতে হবে এখানে হোয়াট ইজ s1, হোয়াট ইজ s2, হোয়াট ইজ টি। ঠিক আছে, দেখো এই যে s1 হলো, s1টা কি? এই s1 হলো যখন ওই ব্যক্তি বা ওই বালক স্কুলে যাচ্ছিল তখন তার গতিবেগ যেটা ছিল সেটা হলো s1। সেটা কত ছিল? প্রশ্নে দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার। তার মানে s1 এর ভ্যালু কত? s1 এর ভ্যালু হচ্ছে 3। ঠিক আছে, আর s2 কি না, যখন সে স্কুল থেকে বাড়ি ফিরছে তখন তার যে গতিবেগ ছিল সেটা হচ্ছে s2, প্রশ্নে যার ভ্যালু দেওয়া আছে 2। তাহলে s1 আর s2 পেয়ে গেলাম। তাহলে উপরে গুণ হবে আর নিচে কি হবে? যোগ s1 প্লাস s2, মানে 3 প্লাস 2 মানে 5। আর টি কি? টি হচ্ছে তার স্কুল থেকে বাড়ি যেতে আর বাড়ি থেকে স্কুলে আসতে, মানে স্কুলে যেতে আর স্কুল থেকে ফিরতে তার যে মোট সময় সেটাই হলো টি। প্রশ্নে যার ভ্যালু দেওয়া আছে কত? 5। তাহলে 5 লিখে দিলাম। 5 5 কেটে যাচ্ছে, তাহলে কত চলে আসছে? 3 দুগুণ 6। তাহলে ডিস্টেন্সটা কত চলে আসলো? 6 কিলোমিটার। মানে স্কুল থেকে বাড়ির দূরত্ব কত? 6 কিলোমিটার। দেখো এই অঙ্কটা কতটা সোজা, জাস্ট ফর্মুলাটা যদি জানো তাহলে অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, এটা একটা সহজ অঙ্ক। আগের অঙ্কটা একটু কঠিন ছিল, সব রকম মিলিয়ে মিশিয়ে করতে হবে। এটা কি বলছে দেখো, যে 104 ও 148 এর মধ্যে যতগুলি জোড় সংখ্যা আছে তাদের গড় নির্ণয় করো। ঠিক আছে, 104 থেকে 148 এর মধ্যে। ঠিক আছে, তার মানে দেখো ভালো করে বুঝবে, 104 থেকে 148 এর মধ্যে মানে যখন কাউন্ট করব তখন কিন্তু 104 কেও নেওয়া যাবে না, 148 কেও নেওয়া যাবে না, জাস্ট এদের মিডিলে যে জোড় সংখ্যাগুলো আছে। তাহলে 104 এর ঠিক পরের জোড় সংখ্যাটা কত? অবশ্যই 106। জোড় সংখ্যা মানে কি? জোড় সংখ্যা মানে যে সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 104 এর পরে 105 কে কি 2 দিয়ে ভাগ করা যায়? যায় না। 106 কে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 104 এর ঠিক পরের জোড় সংখ্যা কত? 106। ওকে, এর পরের জোড় সংখ্যা কত হবে? 108, মানে 2 2 এর গ্যাপে হবে। তারপরে কত হবে? 110। এইভাবে যেতে যেতে কত দূর যাবে না, একদম 148 পর্যন্ত যেতে হবে, কিন্তু 148টা নেওয়া যাবে না। তাহলে 148 এর ঠিক আগের জোড় সংখ্যা কত? 147 কি জোড় সংখ্যা? না, 147 কে 2 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু 146 কে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 146 জোড় সংখ্যা। ঠিক আছে, তার মানে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে এই 106 থেকে 146 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সমস্ত সংখ্যার গড় নির্ণয় করতে হবে। ঠিক আছে, জাস্ট একটা ট্রিক শেখাচ্ছি, এই ট্রিকের মাধ্যমে কিন্তু এই টাইপের অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, কি করবে? জাস্ট প্রথম সংখ্যাটা কত আছে? প্রথম সংখ্যাটা আছে 106, লিখে দাও। দ্বিতীয় একদম শেষের সংখ্যাটা কত আছে? 146, লিখে দাও। লিখে যোগ করে দাও। যোগ করে কি করবে? যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, তাহলে কত হলো? উপরে কত হবে? 6 6 12 2 হাতে 1, 4 আর 1 5 আর 1 আর 1 2। ঠিক আছে, তাহলে এখানে কত আসছে? এখানে আসছে 12 দুগুণ 24 আর 6 দুগুণ 12। তাহলে অ্যান্সার কত আসছে? 126। হয়ে গেল। নেক্সট, এবার কি বলছে দেখো, বলছে একটি বাস এজেন্সির মোট 108টি বাস আছে। ঠিক আছে, কি বলছে? মোট 108টি বাস আছে। কিছু বাস সে 9% বা 9% এবং বাকি বাস 36% লাভে বিক্রি করলো। এইভাবে তার মোট লাভের যে শতাংশ হলো সেটা হচ্ছে 17%। জানতে চেয়েছে কি যে 36% লাভে সে কতগুলো বাস বিক্রি করেছিল। ঠিক আছে, তাহলে দেখো তার কাছে যে 108টি বাস আছে, সেই বাসের কিছু অংশ সে 9% প্রফিটে বিক্রি করছে আর কিছু অংশ সে 36% প্রফিটে বিক্রি করছে।
আর তার ওভারঅল প্রফিট হচ্ছে কত, তার ওভারঅল প্রফিট হচ্ছে 17%। ঠিক আছে, এই ওভারঅল কথা যখনই থাকবে তখনই কিন্তু ম্যাক্সিমাম কেসে অ্যালিগেশন লাগাতে হবে। ওকে, তাহলে দেখো অ্যালিগেশন কি করব, জাস্ট দেখো প্রথমে কিছুটা অংশ সে বিক্রি করেছে, মানে বাসের কিছু অংশ 9% প্রফিটে, কিছু অংশ 36% প্রফিটে, তার ওভারঅল যে প্রফিটটা হয়েছে সেটা হচ্ছে 17%। ঠিক আছে, সেটাই মিডিলে লিখে দিলাম। এইবার দেখো অ্যালিগেশনটা আমরা কিভাবে কাজে লাগাচ্ছি, অ্যালিগেশন মেথডটা কিভাবে কাজে লাগবে। জাস্ট ছোটোর থেকে বড়োর থেকে ছোট বাদ দেবে। ওকে, বিয়োগের যে কনসেপ্ট সেটাই কাজে লাগবে। তাহলে প্রথমে আর কোনাকুনি করবে। ঠিক আছে, তাহলে দেখো 17 থেকে যদি 9 বাদ দাও কত হবে, 8 বসিয়ে দাও। দেখো কোনাকুনি সম্পর্ক কিন্তু। এদিকে আবার 36 থেকে 17 বাদ দাও কত হবে, 19। ওকে, তাহলে দেখো এখানে যেটা আসলো এটা কিন্তু একটা রেশিও চলে আসলো। আর এটা কার রেশিও আসলো না, এটা বাসের যে রেশিও সেটা কিন্তু চলে আসলো। ওকে, মানে কি, মানে হচ্ছে 9% প্রফিটে বিক্রি হয়েছে 19 ইউনিট বাস, আর 36% প্রফিটে বিক্রি হয়েছে 8 ইউনিট বাস। আর টোটাল বাস কত, 19 প্লাস 8 কত হয়, 27। আর প্রশ্নে টোটাল বাসের সংখ্যা কত দেওয়া আছে, 108। তার মানে 27 মানে কত, 27 মানে হচ্ছে 108। তাহলে 1 মানে কত, 4 27 108, তার মানে 1 এর ভ্যালু হচ্ছে 4। জানতে চেয়েছে কি, সে 36% প্রফিটে কটা বাস বিক্রি করেছিল। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, অনুপাতে দেখা যাচ্ছে 36% প্রফিটে সে 8 ইউনিট বাস বিক্রি করেছিল। মানে আলটিমেট 8 এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, কত হবে, 32। তাহলে অ্যান্সার বি হয়ে গেল। চলো নেক্সট কি বলছে, 12, 16, 18 এদের চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। ঠিক আছে, এখানে টুক করে একটা কনসেপ্ট তোমাদের বলে দিচ্ছি। ধরো তিনটে সংখ্যা আছে, এ বি সি। ঠিক আছে, এই তিনটে সংখ্যার যদি চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে দেয় তাহলে কত হবে বলো তো, বি ইন্টু সি বাই এ। বোঝা গেল, এখানে এর স্থানে দেখো আছে 12, বি এর স্থানে আছে 16, আর সি এর স্থানে আছে কত, 18। ঠিক আছে, তাহলে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 16, সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 18, আর এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু হচ্ছে 12। হয়ে গেল, জাস্ট ক্যালকুলেট করো, অ্যান্সার চলে আসবে। 6 দিয়ে যদি কেটে দিই কত হবে, 2, আর এটা কত হবে 3, আর এদিকে যদি 2 দিয়ে কাটি তাহলে হবে হচ্ছে 8, কত হবে 3 অষ্টে 24। তাহলে চতুর্থ সমানুপাতি বা ফোর্থ প্রপোর্শন কত হচ্ছে, ইংলিশে বলা হয় ফোর্থ প্রপোর্শন, সেটা কত, 24। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই শেষ। নেক্সট ক্লাসে আবার 10টা অঙ্ক নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো করে মন দিয়ে পড়াশুনো করো, আর আমার ক্লাসগুলো রেগুলার করতে থাকো। ঠিক আছে, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। আর বেঙ্গলি নলেজ অ্যাকাউন্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যারা নতুন এই ভিডিওটা দেখছো। ঠিক আছে, এবং শেয়ার কিন্তু অবশ্যই করবে। ওকে, আর বর্তমানে আমাদের যে ব্যাচগুলো চলছে সেগুলো কিন্তু কমেন্ট সেকশনে আমরা দিয়ে দিচ্ছি, যারা যারা ইচ্ছুক তারা ব্যাচে জয়েন করতে পারো। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থেকো।